ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 24, পঞ্চম অধ্যায়, বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। বহু নির্বাচনী প্রশ্ন। আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ কখন গঠিত হয়? 1949 সালে। 2, কখন যুক্তফ্রন্ট গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর। 3, যুক্তফ্রন্টের শরিক দল ছিল কয়টি? 4টি। 4, 21 দফার প্রথম দফা কোনটি? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 5, যুক্তফ্রন্ট কত দফা বিশিষ্ট কর্মসূচি ঘোষণা করেছিল? 21 দফা বিশিষ্ট। 6, 1954 সালের নির্বাচনে মোট আসন সংখ্যা কত ছিল? 309টি। 7, যুক্তফ্রন্ট নির্বাচন বাংলা জনগণের জন্য কি ছিল? ব্যালেট বিপ্লব। 8, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়? অর্থনৈতিক ক্ষেত্রে। 9, 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তানের রাজধানী কোথায় ছিল? করাচিতে। 10, পাকিস্তানের বৈদেশিক দপ্তরে পশ্চিম পাকিস্তানের কর্মকর্তা ছিল কত ভাগ? 85 ভাগ। 11, পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা কত ভাগ পূর্ব বাংলা থেকে আসতো? শতকরা 60 ভাগ। 12, কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? 1955 সালে। 13, পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1965 সালে। 14, পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় কোন বিষয়কে কেন্দ্র করে? কাশ্মীরকে কেন্দ্র করে। বহু নির্বাচনী প্রশ্ন। রবিন তার ছোট ভাই রানাকে একটি দেশের ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাসের কথা বলছিল। শাসক গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠদের মাতৃভাষা অগ্রাহ্য করে নিজেদের মাতৃভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। ফলে সংখ্যাগরিষ্ঠরা নানাভাবে বৈষম্যের শিকার হয়েছিল। পণ্ড উদ্দীপকের ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে সমর্থনযোগ্য কোনটি? ভাষা আন্দোলন। 16, উদ্দীপকে উল্লিখিত ঘটনার মাধ্যমে বাঙালিদের মধ্যে বিকাশ ঘটে কোনটি? জাতীয়তাবাদী চেতনার। সৃজনশীল প্রশ্ন। রহিম জুট মিলের মালিক মতিন শ্রমিকদের নিয়োগ বিধি অনুযায়ী তাদের প্রাপ্য মজুরি, বোনাস ও স্বাস্থ্যবিধি ইত্যাদি প্রদানে গড়িমসি করতে থাকে। ফলে মিলের বিভিন্ন বিভাগের শ্রমিকরা সংগঠন তৈরি করে যৌথ ফোরাম গঠন করে ঐক্যবদ্ধ হয়। পরে তারা জোট বেঁধে আন্দোলনে নামে। আন্দোলনের চাপে মালিক তাদের ন্যায্য দাবি মেনে নিলেও আবার বিভিন্ন অজুহাতে ও কৌশলে শ্রমিকদের ঐক্য ভেঙে দেয় এবং কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একত্রিত স্থাপন করে। তমুদ্দিন মজলিস কি? উত্তর, সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাসেম। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কেন? ব্যাখ্যা করো। মুসলিম লীগের নেতাদের অগণতান্ত্রিক আচরণ, বঞ্চনা, নিপীড়নমূলক নীতির প্রেক্ষাপটে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। 1947 সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব বাংলায় মুসলিম নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দেশ বিভাগের পর তারা পশ্চিম পাকিস্তান নেতাদের কাছে উপেক্ষিত হয়। তাদের এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 1949 সালে ঢাকা রোজ গার্ডেনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও হুসেইন শহীদ
সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ আত্মপ্রকাশ করে। উদ্দীপকে শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ফ্রন্ট গঠনের সাদৃশ্য ব্যাখ্যা করো। এই যুক্ত ফ্রন্ট গঠনের আমি লিখে দিয়েছি প্রশ্ন, ওইখান থেকে এটার উত্তর দিবে। উত্তরের প্রথম আন্দোলনের মতোই কেউ যুক্ত ফ্রন্ট ব্যর্থ হয়েছিল না। প্রথম আন্দোলনের মতো এটা ব্যর্থ হয়নি। তোমরা এই ব্যর্থতার কথা বলতে গিয়ে যেটা হলো যুক্ত ফ্রন্টের বিপুল জয়ের কারণে আমরা কি এটাকে কখনোই ব্যর্থ বলতে পারি না, কিন্তু এটাকে বানচাল করা হয়েছিল। এর গুরুত্ব আছে। এরপর ধরেই ভাষা আন্দোলন শুরু হলেও কিন্তু যুক্ত ফ্রন্টের পরেই মূলত ভাষা আন্দোলনে ব্যাপক আকার লাভ করে। এই যুক্ত ফ্রন্টের নির্বাচনে বদলে পরবর্তী সময়ে পাকিস্তান শাসক গোষ্ঠী এই ভাষা আন্দোলনকে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়। 1956 সালের সংবিধানে এটা এই রাষ্ট্রভাষাকে স্বীকৃতি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো, ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো, তমুদ্দিন মজলিস কেন প্রতিষ্ঠা হয়েছিল ব্যাখ্যা করো, যুক্ত ফ্রন্ট কেন গঠন করা হয়েছিল, যুক্ত ফ্রন্টের 21 দফা কর্মসূচি ব্যাখ্যা করো, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। 1952 সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্যতম মূল পরিবর্তনকারী ঘটনা। পূর্ব এক পয়েন্ট হচ্ছে পূর্ব বাংলার প্রতিবাদ। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার অন্যায় সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানের লোকেরা বিনা প্রতিবাদে মেনে নেয়। প্রশাসনিক সদর দপ্তর সহ রাষ্ট্রীয় শিল্প কারখানা, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে হয়। এমনিতেই তারা সুবিধাজনক অবস্থানে ছিল, কিন্তু সমস্যা ছিল পূর্ব বাংলার বাঙালি জনগোষ্ঠী। 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান ও জুলাই মাসে অলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। এই প্রস্তাবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর মোহাম্মদ ইনামুল হক সহ বাংলার বুদ্ধিজীবী ও লেখকগণ প্রবন্ধ লিখে প্রতিবাদ জানায়। 2. পূর্ব পাকিস্তানের অফিস আদালতে এবং শিক্ষার বাহন হিসেবে বাংলা ভাষা চালুর দাবি। 1947 সালে গণ আজাদী লীগ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের দাবি জানায়। 1947 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় জনাব তামুদ্দুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান যুবকর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তানের অফিস, আইন, আদালত ও শিক্ষার বাহন হিসেবে বাংলাকে চালু করার দাবি জানানো হয়। 3. তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা। 1947 সালে কমরউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত গণ আজাদী লীগ মাতৃভাষা শিক্ষাদানের দাবি জানায়। একই বছর অর্থাৎ 1947 সালে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের উদ্যোগে ঢাকায় তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্বে এই সংগঠন তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে ভাষা আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য তমুদ্দিন মজলিসের উদ্যোগে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। নুরুল হক ভূঁইয়া এই পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। 4. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পরিষদ সদস্যদের ইংরেজি অথবা উর্দুতে বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তান কংগ্রেস দলের সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষারূপে স্বীকৃতি দানের দাবি জানান।
1948 সালে ২রা মার্চ পূর্ব বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক ও যুব সংগঠন মিলিতভাবে শামসুল আলমকে প্রধান আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইটা তোমরা সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বে। ভাষা আন্দোলনের বিস্তার ৫ নাম্বার। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে 1948 সালের 11ই মার্চ ঢাকায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 11ই মার্চ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হল থেকে বের হয়ে আসে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাজপথে মিছিল করার সময় পুলিশি আক্রমণে বহু ছাত্র আহত হয়। এখানে আমরা বললাম যে কি চাই, স্লোগানটা কি ছিল ভাষা আন্দোলনের? রাষ্ট্রভাষা বাংলা চাই। এর নিচে আন্ডারলাইন করবে। শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, শওকত আলী, কাজী গুলাম মাহবুব, রোশন আলম, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ তালুকদার, শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন, নুরুল ইসলাম প্রমুখকে গ্রেপ্তার করা হয়। কাকে কাকে গ্রেপ্তার করা হয়? প্রত্যেকের নামের নিচে আন্ডারলাইন করবে। এই ঘটনার প্রতিবাদে ১২ এবং ১৫ই মার্চ ঢাকাসহ সকল জেলায় ধর্মঘট পালিত হয়। তাহলে ঢাকায় প্রথম ধর্মঘট পালিত হলো কবে? ১৯১২ এবং ১৫ই মার্চ। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা দাবি সম্বলিত একটি চুক্তি স্বাক্ষর করেন। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে যে পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কত দফা চুক্তি স্বাক্ষর করলো, কয় দফা সম্বলিত? ৮ দফা দাবি সম্বলিত। এর নিচে আন্ডারলাইন করবে। ৬ গভর্নর জেনারেল জিন্নাহর ঢাকা সফর। ১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব বাংলার সফরে ঢাকায় আসেন। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ কবে ঢাকায় আসলো? ১৯৪৮ সালের ১৯শে মার্চ। এর নিচে আন্ডারলাইন করবে। আর পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ১৯৪৮ সালের ২১শে মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভা এবং ২৪শে মার্চ কার্জন হলে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই যে আহ, ১৯৪৮ সালে কোথায় করা হলো? উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে জিন্নাহ ঘোষণা করলো। ১৯৪৮ কোথায়? রেসকোর্স ময়দানে। এর নিচে আন্ডারলাইন করবে কবে? ১৯৪৮ সালের ২১শে। এর নিচে আন্ডারলাইন করবে। আর এটা ছিল কি? লাইনটা ছিল, এটা জিন্নাহ যে ঘোষণাটা সেটা ছিল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা আন্ডারলাইন করবে। এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নতুন মাত্রা। ওই দিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে মোহাম্মদ আলী জিন্নাহকে একটি স্মারকলিপি প্রদান করায় ভাষা আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। ৮ আরবি হরফে বাংলা লেখার প্রবর্তনের চেষ্টা। ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল ভারত পাকিস্তান শিক্ষা সম্মেলনে ইসলামী আদর্শের খাতিরে বাংলা ভাষার জন্য আরবি হরফে বাংলা লেখা প্রবর্তনের চেষ্টা করে। পাকিস্তান সরকারের এই ঘৃণ্য প্রচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা পাকিস্তান শিক্ষা উপদেষ্টা বোর্ড ও বর্ণমালা বিশেষজ্ঞ কমিটির কাছে প্রদত্ত এক স্মারকলিপিতে বাংলা হরফ পরিবর্তন না করার দাবি জানায়। পূর্ব বাংলার প্রবল প্রতিবাদের সরকার আরবিতে বাংলা লেখার প্রচেষ্টা থেকে বিরত হয়। এই যে এটা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন ৮ নাম্বার, আরবি হরফে বাংলা লেখা প্রবর্তনের প্রচেষ্টা। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো করে শিখবে। ৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। এটা হলো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। ১৯০৫ সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান গণপরিষদের সাংবিধানিক মূলনীতি কমিটির রিপোর্টে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদের প্রদত্ত ভাষণে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে আবার ঘোষণা দেন। তাই ভবিষ্যতে ভাষা আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে ছাত্রনেতা আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আবার কোথায় গঠিত হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে, এই প্রশ্ন তোমরা শিখবে।
10 ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব 1952 সাল বা পর্যায়। 31শে জানুয়ারি মৌলানা ভাসানীর সভাপতিত্বে ঢাকা বার লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সভায় গোলাম মাহবুবকে আহ্বায়ক করে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন ছিল। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন, সমগ্র পূর্ব বাংলায় হরতাল, জনসভা ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। সংগ্রাম পরিষদের আহ্বানে 4ই ফেব্রুয়ারি পূর্ব বাংলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়। এই যে কতই ফেব্রুয়ারিতে হলো তোমার 1952 সালের 4ঠা ফেব্রুয়ারিতে কি হলো, ছাত্র ধর্মঘট পালিত হলো, এর নিচে আন্ডারলাইন করবে। এবার তৃতীয়বার সরকার এবং আন্দোলন নস্যাৎ দমন নীতি গ্রহণ করে। এই 12ই ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সমর্থক পাকিস্তান অবজারভার পত্রিকা নিষিদ্ধ করা হয়। তাহলে কোন পত্রিকা, পাকিস্তানে কোন পত্রিকাকে নিষিদ্ধ করলো পাকিস্তান সরকার? পাকিস্তান অবজারভার পত্রিকায়, নিচে আন্ডারলাইন করবে। মুখ্যমন্ত্রী নুরুল আমিন 20শে ফেব্রুয়ারি বিকেল 3টায় 144 ধারা জারি এবং মিছিল ও জ- জনসভা নিষিদ্ধ ঘোষণা করেন। তাহলে পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন কি করলেন? 20শে ফেব্রুয়ারি 3টায় 144 ধারা জারি এবং মিছিল ও সভা নিষিদ্ধ করলেন। এই লাইনটাও আন্ডারলাইন করবে। তো বহু নির্বাচনী প্রশ্ন আসে। 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিকে রক্ত দিতে হয়েছিল। এই কারণে বাঙালির ইতিহাসে এবং 21শে ফেব্রুয়ারি অত্যন্ত স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তী সময়ে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। তোমাদের দুই ভাবে প্রশ্ন আসে, এক হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি, এক ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বলতে ভাষা আন্দোলনে তোমরা পটভূমি গতি প্রকৃতি ধরতে পারো বা প্রেক্ষাপটও ধরতে পারো, আবার ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য, 3-4 রকমের কোশ্চেন হয়, সেজন্য সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। সৃজনশীল প্রশ্ন। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। ভাষা আন্দোলন বাংলার জনগণের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি প্রতিবাদী আন্দোলনই ছিল না, পাকিস্তানের রাজনীতিতে এর গুরুত্ব ও তাৎপর্য ছিল সুদূর প্রসারী। এক, জাতীয় চেতনা সূচনাকারী। ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের সংগঠিত গণ আন্দোলন। এই আন্দোলন পূর্ব বাংলার জনগণের মধ্যে সংগঠিত জাতীয় চেতনার সূত্রপাত ঘটায়। 2, অসাম্প্রদায়িক চেতনা ও রাজনীতির বিকাশ। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় অসাম্প্রদায়িক চেতনা ও রাজনীতির বিকাশ ঘটায়। ধর্মই একটি জাতির ঐক্যের একমাত্র প্রতীক নয়, বরং ভাষারও যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা প্রমাণিত হয় এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের ফলে পূর্ব বাংলায় হিন্দু মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়। 3, রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্য খর্ব হয়। যুক্তফ্রন্টের নির্বাচনে ভাষা আন্দোলনের সমর্থক যুক্তফ্রন্টের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। আওয়ামী লীগ, গণতন্ত্রী দল, কৃষক শ্রমিক পার্টি প্রভৃতি রাজনৈতিক দল সংগঠিত হওয়ায় পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্য খর্ব হয়। 4, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা। রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতিকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, বিদ্রোহী ও বিপ্লবী হওয়ার প্রেরণা যোগায়। 5, অর্থনীতি মুক্তির প্রয়াস। উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার মধ্য দিয়ে পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়কে চাকরিহীন করে অর্থনৈতিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করেছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাঙালি জাতিদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। 6, রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণী ও ছাত্র সমাজের অবস্থান সৃষ্টি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণী ও ছাত্র সমাজের অংশগ্রহণ ও গুরুত্ব বৃদ্ধি পায়। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী পূর্ব বাংলার পরবর্তী রাজনীতিতে নিয়ামক বা চালকের আসনে আসীন হওয়ার সুযোগ লাভ করে। 7, বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নতি।
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়। হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর, উবায়দুল্লাহ এবং সৈয়দ শামসুল হক সহ আরো অনেক কাব্য ও সাহিত্য রচনায় এগিয়ে আসেন। হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি, যা ১৯৫৩ সালে প্রকাশিত, এই পালা-বদলের সাক্ষী। এছাড়া বাংলা ভাষার চর্চা ও ভাষাগত উন্নতির জন্য ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। এর নিচে আন্ডারলাইন করবে যে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ সালে। এরই ধারাবাহিকতায় আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, ওরা আমার বুকের ভাষা কাইড়া নিতে চায়, এর মতো কালজয়ী সঙ্গীতগুলো রচিত হয়েছিল। কোন সঙ্গীত রচিত হয়েছিল? যে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আন্ডারলাইন করবে, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, এই দুটো নিচে আন্ডারলাইন করবে। আর বাংলা ভাষার স্বীকৃতি লাভ ও মর্যাদা বৃদ্ধি। ১৯৫৪ সালে পাকিস্তানে গণপরিষদের সরকারি ভাষা হিসেবে উর্দু ও বাংলা এবং পার্লামেন্টে ইংরেজি ছাড়াও উর্দু ও বাংলায় বক্তব্য রাখার বিধান রাখা হয়। ১৯৫৬ সালে ১৬ই ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় পরিষদ বাংলা ও উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, যা পাকিস্তানের প্রথম সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালে ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষা ও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই যে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়েছে, এখান থেকে অনেকখানি তোমরা নিয়ে নিবে প্রশ্ন, এই পয়েন্টটা। বাংলা ভাষার স্বীকৃতি লাভ ও মর্যাদা, এই যে বাংলা ভাষার তোমরা ভাষার গুরুত্বটার উপর গুরুত্ব দিবে, কারণ এখানে প্রশ্নটা ওইখানে প্রশ্নের সাথে মিল আছে, এখন এখানে এই প্রশ্নের সাথে নিয়ে নিবে বড় ঘয়ের প্রশ্নটা, সৃজনশীল প্রশ্নের। যুক্ত ফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? পূর্ব পাকিস্তানে মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৭ সালে মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এজন্য পূর্ব বাংলার নেতৃবৃন্দ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চায়। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এছাড়া পূর্ব বাংলার মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে চাপ দিতে থাকে। যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার ৪টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। এই ৪টি দল হলো: ১. আওয়ামী লীগ। আওয়ামী লীগ ১৯৪৯ সালে গঠিত হয়ে কার নেতৃত্বে? সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ২. নেজামী ইসলাম মৌলানা আতার আলীর নেতৃত্বাধীনে। ৩. কৃষক শ্রমিক পার্টি ১৯৬৭ সালে শেরেবাংলা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ৪. গণতন্ত্রী দল হাজী দানেশের নেতৃত্বে। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি ব্যাখ্যা। আমরা এই ফাঁকে একটু বলে রাখতে চাই, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন, তারপরে কর্মসূচি আসে। তো ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রশ্নটা তোমরা খেয়াল করো। উত্তর: ১৯৫৪ সালে নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল সবচেয়ে বড়। কিন্তু মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমাহীন বৈষম্য, বাংলার ভাষার অবমাননা, ত্যাগী নেতাদের উপেক্ষার ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়। মুসলিম লীগের অগণতান্ত্রিক ও সাংবিধানিক দেশ পরিচালনা পূর্ব বাংলার জনসাধারণকে আশাহত করে। ক্ষমতাহীন দলের বিচ্ছিন্নতার কারণে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ক্রমশ অনুভূত হতে থাকে। এই বাস্তবতায় ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। মৌলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই লাইনটা পুরাটাই আন্ডারলাইন করবে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। শুরু থেকে আওয়ামী লীগ মুসলিম লীগের অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কথাটি বাদ দিয়ে সকল ধর্মের মানুষের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। তাহলে কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কথাটি বাদ দেওয়া হয়?
1955 সালে এটি চালনা করবে। মুসলিম লীগের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ ছাড়াও এই সময় কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামে ইসলামী, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। আর নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে আবুল মনসুর আহমেদ যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইশতেহার রচনা করেন। 21 দফা কর্মসূচিগুলো হলো: ১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ২. পুরো ভর্তুকি ছাড়াই জমিদারি প্রথা ও খাজনা আদায়কারী শর্ত উচ্ছেদ করা হবে। ভূমিহীন কৃষকদের মাঝে উদ্বৃত্ত ভূমি বন্টনের ব্যবস্থা করা হবে। খাজনার উচ্চ হার ন্যায়সঙ্গতভাবে হ্রাস এবং সার্টিফিকেট জারি করে খাজনা আদায়ের প্রথা রহিত করা হবে। ৩. কৃষির উন্নয়নের জন্য সমবায় কৃষি ব্যবস্থা চালু করা হবে এবং সকল প্রকার কুটির শিল্পের উন্নয়ন করা হবে। ৪. পাট ব্যবসায়কে জাতীয়করণ করা হবে এবং পাটের ন্যায্য মূল্য প্রদান করা হবে। মুসলিম লীগ সরকারের আমলে পাট কেলেঙ্কারির তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদের অসৎ উপায়ে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করা হবে। ৫. লবণের ক্ষেত্রে পূর্ব বাংলাকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। মুসলিম লীগ শাসনামলে লবণ কেলেঙ্কারির তদন্ত সাপেক্ষে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে। ৫-৬ শিল্প ও কারিগরি শ্রেণীর গরিব বাস্তুহারাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজের আশু ব্যবস্থা করা হবে। ৭ দুর্ভিক্ষ রোধ করার লক্ষ্যে খাল খনন, সেচ ব্যবস্থার উন্নতিকরণ ও বন্যা নিয়ন্ত্রণ করা হবে। ৮ কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। বৈজ্ঞানিক উপায়ে পূর্ব বাংলাকে শিল্পায়িত করা হবে। ৯ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করা হবে এবং বৈজ্ঞানিক উপায়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মাধ্যমে গড়ে ওঠা ব্যবধান দূর করা হবে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা হবে। ১০ দেশে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন সহ শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে। ১১ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল প্রতিক্রিয়াশীল কালাকানুন বাতিল ও রহিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ব স্বায়ত্তশাসন প্রদান করা হবে। উচ্চ শিক্ষাকে সহজলভ্য করা হবে এবং ছাত্রাবাসে বসবাস অল্প ব্যয়সাধ্য ও সুবিধাজনক করা হবে। ১২ প্রশাসনিক ব্যয় সংকোচন করা হবে এবং কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা হবে। যুক্তফ্রন্টের কোনো মন্ত্রী ১,০০০ টাকার বেশি বেতন পাবে না। তাহলে যুক্তফ্রন্ট, এই যে এটা নিচে একটু আন্ডারলাইন করুন। ১৩ সকল নিরাপত্তা বন্দীকে মুক্তিদান করা হবে। সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হবে। ১৪ ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা হবে। ১৯৪০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অর্জিত সম্পত্তির আয় ব্যয়ের হিসাব নিকাশ দেওয়া হবে। কৈফিয়তের জবাব সন্তোষজনক না হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ১৫ বাংলা ভাষা আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা হবে। ১৬ শাসক বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হবে। ১৭ বর্ধমান হাউস অপেক্ষা কম বিলাসের বাড়িতে যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকবেন এবং বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। ১৮ ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে ঘোষণা করে তা সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হবে। ১৯ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কর্তৃক আইনসভার কার্যকাল বৃদ্ধি করা হবে না। সাধারণ নির্বাচনের ৬ মাস পূর্বে মন্ত্রিসভা পদত্যাগ করবে এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে। ২০ মুসলিম লীগ শাসনামলে শূন্যকৃত আসনে ৩ মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হবে। ২১ ১৯৪০ সালে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান, পূর্ব বাংলা নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন, অস্ত্র কারখানা নির্মাণ এবং আনসার বাহিনীকে ৪ সশস্ত্র বাহিনী হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়। এই ছিল তাদের ২১ দফা কর্মসূচি বা নির্বাচনী ইশতেহার। যুক্তফ্রন্টে এগুলো সবগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। এগুলো সোজা, বুঝছো? এটা আমি তোমাদের আলাদ হোসেনের বই থেকে দিয়েছি, ওইখান থেকে দেখো বেশি সহজ আর কি। এরপরে যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল। ম্যাম, আপনি একটু ছবি তুলে গ্রুপে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলে দিব। নির্বাচনের ফলাফল 1954 সালের
নির্বাচন ও যুক্তফ্রন্ট গঠন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ শাসক এবং তাদের দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালেট বিপ্লব। এই যে ব্যালট বিপ্লব দিয়ে তোমাদের প্রশ্ন হয় নির্বাচনের, সৃজনশীল প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন হয়, এটা খুব মনোযোগ সহকারে পড়বে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 1954 সালের 8ই মার্চ যথারীতি পূর্ব বাংলার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শতকরা 37.19% ভোটার ভোট দেন। 2রা এপ্রিল সরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে, এগুলো আন্ডারলাইন করবে। মোট আসন সংখ্যা কত ছিল? 309টি। আর যুক্তফ্রন্ট পেয়েছিল কয়টি? 223টি আসন। মুসলিম লীগ মাত্র 9টি আসন পায়। মুসলিম লীগ কয়টি আসন পায়? 9টি। এগুলো সব আন্ডারলাইন করবে। এছাড়া পাকিস্তান জাতীয় কংগ্রেস 24টি, তফসিলি ফেডারেশন 27টি, খেলাফত রব্বানী 2টি, খ্রিস্টান 1টি, বৌদ্ধ 1টি, কমিউনিস্ট পার্টি 4টি আসন লাভ করে। এক একটি দলের নাম বললাম, এগুলো সব আন্ডারলাইন করবে। যুক্তফ্রন্ট যে 223টি আসন লাভ করে, তার মধ্যে দলগতভাবে আওয়ামী লীগ 143টি। আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল? 143টি আসন, এর নিচে আন্ডারলাইন করবে। আর যুক্তফ্রন্ট মানে মোট সব মিলিয়ে আসন পেয়েছিল কত? 223টি, এর নিচে আন্ডারলাইন করবে। কৃষক শ্রমিক পার্টি 48টি, এর নিচে আন্ডারলাইন করবে। নেজামি ইসলামী 19টি, এর নিচে আন্ডারলাইন করবে। এবং গণতন্ত্রী দল 23টি আসন লাভ করে। নির্বাচনের পর ফলাফলে এই নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ও বিপর্যয় ঘটে। ওই যে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি, এখান থেকে নিবে এর উত্তর। এই নির্বাচনে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী একজন ছাত্রের নিকট পরাজিত হন। নির্বাচনের পর পূর্ব বাংলার গভর্নর চৌধুরী খলিকুজ্জামান ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। শেরে বাংলা প্রথমে 14 সদস্য বিশিষ্ট পূর্ব বাংলা প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন, কিন্তু মুসলিম লীগের চক্রান্তে এই মন্ত্রিপরিষদ বেশি দিন স্থায়ী হতে পারেনি। কারণ আমরা দেখলাম যে যুক্তফ্রন্টের ফলাফল কি ব্যর্থ হয়েছিল? না, ব্যর্থ হয়নি, তারা ভেঙে দিয়েছিল, কিন্তু এটা কখনোই ব্যর্থ হয়নি, প্রশ্নে আছে। 1954 সালে 30শে মে 92 ক ধারা জারি করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব বাংলার কেন্দ্রের শাসন বলবৎ করা হয়। তাহলে এটা কখনোই ব্যর্থ হয়নি, এটা কি করা হয়েছিল? পার্লামেন্ট মন্ত্রিসভাটা ভেঙে দিয়েছিল। কিন্তু এর মাধ্যমে আমরা কি করলাম? পরবর্তী সময়ে ভাষা আন্দোলন পেলাম। নির্বাচনের তাৎপর্য, এটা খুব গুরুত্ব সহকারে পড়বে, সবগুলো প্রশ্নের সাথে জড়িত, একটু একটু করে এখান থেকে নিয়ে লিখবে প্রশ্নের উত্তরগুলো। মুসলিম লীগের ষড়যন্ত্রে, রাজনীতি, বৈষম্য ও নির্যাতনমূলক নীতির কারণে পূর্ব বাংলার মানুষের মুসলিম লীগের প্রতি মোহভঙ্গ ঘটে। এই নির্বাচন প্রমাণ করে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ। যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। এই যে কথাগুলো তোমরা ওইখানে দিবে, ওই যে বড় ভয়ের প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্ন। যুক্তফ্রন্টের নির্বাচন প্রমাণ করে যে পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্তি পেতে এবং শাসন ক্ষমতায় পূর্ব বাংলার নেতৃত্ব দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে বাংলার জনগণ মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি গণ অনাস্থা প্রকাশ করে। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের দোসরদের দ্বারা বাঙালিদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। নির্বাচনের পর মুসলিম লীগ একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়। কোন নির্বাচনের পরে মুসলিম লীগ একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়? 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের ফলে। এটা ছিল কি? একটা প্রাদেশিক নির্বাচন। খেয়াল রাখবে, তোমাদের ভয়ের প্রশ্ন এখানে আছে। হ্যাঁ, নির্বাচনের ফলাফল, নির্বাচনের তাৎপর্য থেকে নিবে, তারপরে নির্বাচনের তোমার গুরুত্ব ও তাৎপর্য ওইখান থেকে নিবে। তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা, এটা তোমাদের প্রশ্ন। 1947 সালে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেমের উদ্যোগে ঢাকায় তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্বে সংগঠনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এটি ছিল বাংলা আন্দোলনের প্রথম পুস্তিকা। অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ প্রণীত এই পুস্তিকায় উর্দুর সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। 1947 সালে 5ই
ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সুপারিশ করা হয়। এতে পূর্ব বাংলার ও ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। 6ই ডিসেম্বর অধ্যাপক আবুল কাসেমের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। এদিকে ভাষা আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য তমুদ্দিন মজলিসের উদ্যোগে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। নুরুল হক ভূঁইয়া এই পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনুধাবন, সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। প্রতিটা লাইন বাই লাইন খুব গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের আর এটা কি ছিল একটা প্রথম একটা কি ভাষা আন্দোলনের এবং বাঙালিদের প্রথম একটা সাংস্কৃতিক আন্দোলন মানে সংগঠন। আর কোনো দল সংগঠন এর আগে তৈরি হয়নি। এইটি হচ্ছে একমাত্র ব্যতিক্রমী, সেটি হলো তমুদ্দিন মজলিস। তোমাদেরকে একটু আমি 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলে দিচ্ছি, খুব ভালোভাবে শিখে নিবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিকে রক্ত দিতে হয়েছিল। এই কারণে 21শে ফেব্রুয়ারি স্মরণীয়। 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের 56 ভাগ মানুষের ভাষা বাংলাকে বাদ দিয়ে মাত্র 3 ভাগ মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘৃণ্য চক্রান্ত করে। বাঙালি জাতি তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্দোলনরত অবস্থায় সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ শহীদ এবং অনেকে আহত হন। আর তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি লাভ করে। তাই এই দিনটি বাঙালির ইতিহাসে একটি স্মরণীয় দিন এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা একটু শহীদ মিনার সম্পর্কে একটু যাই। 21শে ফেব্রুয়ারি বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে 22শে ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। সর্বস্তরের জনগণ শহীদদের জন্য শোক মিছিল বের করে। ছাত্ররা সারা রাত কাজ করে শহীদদের স্মৃতি রক্ষার্থে 12 ফুট উঁচু একটি শহীদ মিনার নির্মাণ করে। 23শে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন। এটা ঢাকা মেডিকেল কলেজের পাশে। পুলিশ 24শে ফেব্রুয়ারি শহীদ মিনারটি ভেঙে দেয়। 1963 সালে অস্থায়ী শহীদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী শহীদ মিনারটি ভেঙে দিলে 1972 সালে সেই পূর্বের নকশা অনুযায়ী বর্তমান শহীদ মিনারটি নির্মাণ করা হয়। অবশেষে প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। এই তোমাদের 21শে ফেব্রুয়ারির ঘটনা আর শহীদ মিনার কিভাবে স্থাপিত হলো। তোমাদের কিছু প্রশ্ন করার থাকলে, জানার থাকলে আমাকে জিজ্ঞেস করো, কি কি জানার আছে। তোমরা তো ওদের কোশ্চেন সৃজনশীল প্রশ্নগুলো লিখছো ভালোভাবে, প্রিয় ছাত্রছাত্রীরা আমার। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা, শোনা যাচ্ছে? জি মিস। তোমরা জি বুঝতে পারছি। সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করছো? আমি যে আমি যে প্রশ্নগুলো দিলাম সব প্রশ্নগুলো পড়েছো ভালোভাবে? সবগুলো পড়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। আর তোমাদের যে কোনো সময় দেখা যাবে যে অনলাইনের মাধ্যমে হয়তো পরীক্ষা সিস্টেম শুরু হয়ে গেল, তখন কি হবে? সেই জন্য ফেলে রাখা যাবে না, খুব ভালো করে পড়বে, কারণ আমার সাবজেক্টে ইনশাল্লাহ অবশ্যই জিপি